আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজ। জনাব রাহাত মিনহাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব রাহাত মিনহাজ, আপনি একটা লম্বা বিরতির পরেই আমাদের সঙ্গে আপনার বসার সুযোগ হলো। আপনি ব্যস্ত ছিলেন এবং ঠিক সিনক্রোনাইজিং হচ্ছিল না আমাদের। যাই হোক, অনেকদিন পরে আপনাকে পেলাম। একটা বিষয় আপনি খেয়াল করবেন যে নতুন সরকার আসার পর কেন যেন মনে হচ্ছে যে নানা ধরনের সংকট এই সরকারের উপর চেপে আসছে, ধেয়ে আসছে। প্রথমত জ্বালানি সংকট। অনেকে তো এমনও বলেন যে জ্বালানি সংকট শুরু হলে আর কোনো সংকটের দরকার হয় না, ওই একটাই যথেষ্ট। তো জ্বালানি সংকট অবশ্যই ভয়ঙ্কর অবস্থায় আছে। আমরা পেট্রোল পাম্পে লাইন দেখছি, যদিও সরকার বলছেন কোনো সংকট নাই, কিন্তু যে লাইন দেখছি এত বড় লাইনও আমার এই জীবনে আমি দেখিনি। প্রায় কোনো কোনো লাইন 1.5-2 কিলোমিটার পর 3 কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছে। আবার এর বিপরীতে বিদ্যুতের ঘাটতি দেখছি। গ্রামাঞ্চলতে বিদ্যুৎ থাকেই না, মাঝে মাঝে আসে আবার চলে যায়। সামনে আমাদের এসএসসি পরীক্ষা, কিন্তু এই বাচ্চারা কিভাবে পড়াশোনা করবে, এই ঝামেলাগুলো আছে। এর মধ্যে আবার সর্বশেষ আজকে জানলাম যে আইএমএফ নাকি আমাদের ঋণের পরবর্তী কিস্তি যেটা দেওয়ার কথা ছিল জুন মাসের মধ্যে, $1.3 বিলিয়ন যে কিস্তিটা, সেটা নাকি তারা ছাড় দিচ্ছে না, ছাড় করছে না। এই সময়ে আমার ধারণা এটাও একটা দুঃসংবাদ। এবং তারা বলছে যে তাদের শর্তগুলি মানতে হবে, এবং এখানে এমনও শর্ত আছে যে বিদ্যুতের দাম বাড়বে। বিদ্যুৎ মানুষ পাচ্ছে না, তার মধ্যে আবার দাম বাড়ানোর একটা ব্যাপার। সব মিলিয়ে কেমন বুঝছেন নতুন সরকারের জন্য এটা কি খুবই একটা জটিল পরিস্থিতি নয়? জনাব মাসুদ কামাল, আমি শুরুতেই বলতে চাই, দেখুন, একটা একটা অনেক বাজে পরিস্থিতি পার হয়ে একটা নির্বাচনের মাধ্যমে এই সরকারটা গঠিত হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে এই সরকারের সাফল্য কামনা করি, এবং এই সরকার যাতে সুষ্ঠুভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, আহ, আমি আসলে সেটা চাই, বা সেটা আমি মনে প্রাণে চাই আর কি। কিন্তু দেখুন, এই সরকারের কিছু জিনিস আমাকে আমাকে খুব ব্যথিত করছে বর্তমান সময়ে। আমি একটু সংবাদপত্র পড়ি, একটু নিউজ টিউজ আপনার অ্যানালাইসিস করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, জ্বালানি সংকটে আপনার আমি নাকাল হচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, অথচ সরকারের মন্ত্রীরা বাগাড়ম্বর করছেন। আমি আজকেই দেখলাম সম্ভবত জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বলে বসলেন যে বর্তমান সময়ে নাকি বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে বেশি আপনার জ্বালানি আপনার মজুদ আছে। তো ভাই, এটাই যদি হয় তাহলে লাইন কেন ভাই? এটাই যদি হয় তাহলে আমার বিদ্যুৎই পাচ্ছি না কেন? আমি আমি আজকে আপনার সাথে কথা বলছি, আজকে আমি যে বাসায় থাকি সেই বাসায় 2বার বিদ্যুৎ গেছে, এটা মনে হয় গত 5-7 বছরের মধ্যে প্রথমবারের মতো। তো আপনাদের কথাই যদি সত্য হয়, আপনারা যে বলেন যে বাংলাদেশে বর্তমানে ইতিহাসের সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে, তাহলে তার প্রতিফলন কোথায়? আমি আমি খুব খুব আন্তরিকভাবে বলবো যে দেখুন, বাগাড়ম্বর করে মানুষকে কষ্ট দেবেন না। এই বাগাড়ম্বর করা, এই অতি কথনের কারণে কিন্তু মানুষ শেখ হাসিনার সরকারকে রিজেক্ট করেছিল, প্রত্যাখ্যান করেছিল। শেখ হাসিনার সরকারের পতনের অন্যান্য কারণের মধ্যে একটা কারণে ছিল হচ্ছে, শুধু কথায় কথায় বহু কিছু বলা হতো, কিন্তু মানুষের প্রকৃতপক্ষে সমস্যার সমাধান হতো না, মানুষের আপনার কষ্ট লাঘব হতো না। আমি আন্তরিকভাবে অনুরোধ করব এই সরকার যাতে আসলে বাগাড়ম্বর করে মানুষের কষ্টটা যাতে দ্বিগুণ করে না দেন। এমনি তো আমরা তেলে মার খাচ্ছি, অন্যান্য জায়গায় তো কষ্ট হচ্ছেই, কথাই যাতে আমাদেরকে আর না মারা হয়। প্লিজ, কথাই আমাদের মারবেন না, আপনার কথা দিয়ে আমাদেরকে কষ্ট দেবেন না, এটা আমি একান্ত অনুরোধ জানিয়ে রাখলাম। আর আপনি সেকেন্ড যে কথাটা বললেন আইএমএফ এর কথা, আমি নিজেও এই নিউজটা সন্ধ্যার সময় পড়ছিলাম, এবং এই নিউজটা আসলে খুব সম্ভবত প্রথম ব্রেক করেছে বাংলাদেশের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, একটা খুব ভালো সংবাদপত্র, আমি ফলো করি এবং হয়তো অনেকেই ফলো করেন। আমি এই সংবাদপত্রের দুটো লাইন একটু আপনাকে পড়ে শোনাই, আপনি যদি আমাকে একটু অ্যালাউ করেন আর কি। এখানে বলা হচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুনের মধ্যে ছাড় করতে অস্বীকৃতি জানিয়েছে। সংস্থাটি বলছে, রাজস্ব ও ব্যাংকিং খাতে সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বাংলাদেশ,
তার পরিবর্তে অতিরিক্ত শর্ত সহ একটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। প্রথম কথা হচ্ছে ঋণ স্থগিত করে দেওয়া হয়েছে, তারপরে আরো শর্ত দেওয়া হয়েছে যে তুমি যদি এরপরে আইএমএফ এর কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা চাও তোমাকে এই শর্তগুলো মানতে হবে। এটা কোনো ভালো সিগন্যাল নয়, এটা কোনো ভালো কাজ নয়, এবং আমি বলবো এটা হয়তোবা আমরা যে ধরেন অর্থনৈতিকভাবে ধুঁকছি এটা হয়তো সেটাকে আরো খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। তো সো এটাকে আসলে খুবই খুবই সচেতনতার সাথে সংবেদনশীলতার সাথে বিষয়টাকে আপনার ডিল করা উচিত বলে আমি মনে করি। জি, আমরা জাতীয় পর্যায়ে আসি, সংসদ এখন চলছে এবং সংসদে আমি খুব মানে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম এই যে ক্রাইসিস গুলো, এই যে অর্থনৈতিক ক্রাইসিস গুলো, এগুলো নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে নানা ধরনের মানে অনেক বিষয়বস্তু নিয়ে। অনেক বিষয়বস্তু বলছে এই কারণে যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে, কিভাবে আপনার সংবিধান সংস্কার পরিষদের মিটিং হবে কি হবে না, এই সমস্ত আলোচনা। আবার হুমকি যে আমরা বাইরে যে আন্দোলন করব, এই সরকার ফেলে দেব, এই সরকার ফ্যাসিবাদী হয়ে গেছে। এর মধ্যে আবার দেখছি চিফ হুইপ উনি আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কবিতা লিখছেন, কবিতা পড়ে শোনাচ্ছেন। তো একটা মানে কেমন যেন লাগছে এলোমেলো অবস্থা। আবার এর মধ্যে আরো মানে এর সৌন্দর্য বাড়ানোর জন্য কিনা জানি না সংরক্ষিত নারী আসনের সাক্ষাৎকার পর্ব শুরু হবে আগামীকাল থেকে। এই যে সংরক্ষিত নারী আসন যেটা হচ্ছে, এতে কি আপনার মনে হয় যে নারীর ক্ষমতায়নটা নিশ্চিত করা গেছে অথবা যাচ্ছে? আপনি আমাকে তিনটা বিষয়ে মন্তব্য করতে বলেছেন, আমি একটু একটা একটা করে মন্তব্য করি। হ্যাঁ, প্রথম বিষয়টি সংসদে যে সকল বিষয় নিয়ে আলাপ হচ্ছে। দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এই সংসদে এই জ্বালানি সংকটের মধ্যে, আপনি জানেন বাংলাদেশের পার্লামেন্ট হচ্ছে পৃথিবীর অন্যতম ব্যয়বহুল পার্লামেন্ট। এখানে প্রতি মিনিটে যে টাকা খরচ হয় সেটা অঙ্কটা অনেক বড়। আমি এক্স্যাক্টলি অঙ্কটা এখন বলতে পারছি না, এটা হয়তো একটা রিপোর্টে ছিল, কিন্তু আমি জানি এটা অনেক টাকা খরচ হয় পার মিনিট। এই সংসদে আমি ব্যক্তিগতভাবে মনে করি সবচেয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচনের দুদিন আগে পুরো বাংলাদেশকে চরম বিপদের মধ্যে ফেলে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটা নিয়ে আলাপ হওয়া খুব দরকার ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস অধ্যাপক সাহেব, আমিও শিক্ষকতা করি, তিনি শিক্ষক মানুষ, আমাদের কমিউনিটির মানুষ, আমি কঠিন শব্দ ব্যবহার করতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয় এই ভদ্রলোক বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে বাংলাদেশকে বিপদে ফেলে যে চুক্তি তিনি আমেরিকার সাথে করে গেছেন এটা একটা ভয়াবহ বিষয়, এবং এর 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 আপনার এর কাফারা আপনাকে আমাকে যে কিভাবে দিতে হবে সেটা হয়তো আপনার আমার কোনো ধারণাও নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আলোচনা হওয়াটা খুব দরকার ছিল। হ্যাঁ, কিছু আলোচনা হয়, যেমন তেলের সংকট নিয়ে আলোচনা হয়, আমি দেখেছি আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েও কিছু আপনার ভালো আলোচনা হয়েছে। হ্যাঁ, তো এটা কিছু ইতিবাচক দিক অবশ্যই আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল, কারণ এই বাণিজ্য চুক্তির সাথে আপনার এই তেলের ডিলিংস গুলো ওতপ্রোতভাবে জড়িত। আপনি খেয়াল করে দেখেন, আমি আপনি একটা লাইন বলি, আপনি রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অনুষ্ঠান দেখবেন, সেই অনুষ্ঠানে খুবই হাজারবার বলা হবে যে আমরা এমন কোন সিদ্ধান্ত নিব না যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হয়, আমরা সিদ্ধান্ত নিব, এই করব সেই করব, কত সুন্দর সুন্দর কথা বলা হয়। অথচ আপনি রাশিয়া থেকে তেল কিনবেন, তার জন্য আমেরিকার কাছে আপনার ভিক্ষা চাইতে হয়, আমেরিকার আপনার অনুমোদন চাইতে হয়। তখন আমার সার্বভৌমত্ব কই থাকে ভাই? আমরা যে এত গলা বাজিয়ে বলি যে আমাদের সার্বভৌমত্ব কোথাও আমরা বিলিয়ে দিব না, বিকানা দিব না, কিন্তু আমি আমার স্বার্থে বিশ্বের অন্য একটা দেশ থেকে তেল কিনবো, তার জন্য অন্য একটা দেশের অনুমতি আমাকে নিতে হয়, তখন আমার সার্বভৌমত্ব কই থাকে? এগুলো তো সংসদে কেউ আলোচনা করে না, এগুলো তো সংসদে কেউ তোলে না, আমি জানি না কেন। এটা হয়তো আপনার আমার ভুল কিনা, হয়তো তারা অনেক গুণী মানুষ নির্বাচিত হয়েছেন, তারা ভালো জানেন কোনটা আলোচনা করা যাবে কোনটা আলোচনা করা যাবে না। তো সো এটা হচ্ছে আপনার এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, আপনি সংসদে একটু আপনি ভদ্রভাবে বললেন, আমি যদি একটু বলি, সংসদে নানা ধরনের স্তুতি চলছে। হ্যাঁ, স্তুতি চলছে, তৈলবাজি চলছে। হ্যাঁ, আমি এটা নিয়ে সমালোচনা করতে যাচ্ছি না, আমি আপনাকে চারটা লাইন পড়ে শোনাই, আমি শিক্ষক মানুষ তো একটু পড়াশোনা করি, আপনাকে চারটা লাইন পড়ে শোনাই, তাহলে আপনি বুঝবেন যে আমাদের যারা মাননীয় সংসদ সদস্যরা আছেন তারা আসলে কি ভেবে এই কাজগুলো করেন এবং তাদের উদ্দেশ্য কি।
আমি আপনাকে যে লেখা থেকে পড়ে শোনাচ্ছি এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী নামে একজন লেখক, তার একটা প্রবন্ধ আছে, সেই প্রবন্ধের নাম হচ্ছে তৈল বা তেল। তিনি বাঙালির চরিত্র বিশ্লেষণ করে এই তৈল প্রবন্ধটা লিখেছিলেন। আমি সেখানকার মাঝখান থেকে আপনাকে আমি চার পাঁচটা লাইন একটু পড়ে শোনাই। উনি বলছেন যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে সে সর্বশক্তিমান, তাহার কাছে জগতের সকল কাজই সোজা, তাহার চাকরির জন্য ভাবিতে হয় না, ওকালতিতে প্রসার করিবার জন্য সময় নষ্ট করিতে হয় না, বিনা কাজে বসিয়ে থাকিতে হয় না, কোনো কাজেই শিক্ষানবিশ থাকিতে হয় না। যে তৈল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারে, আহাম্মক হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে, সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে, এবং দুর্লভ রাম হইয়াও উড়িষ্যার গভর্নর হইতে পারে। আপনি বুঝতে পারছেন সংসদে যারা এই কাজগুলো করছেন কেন করছেন? এর বাইরে শিক্ষক হয়ে আমার পক্ষে আর কিছু বলার নেই, আপনি বুঝে নিয়ে না। আর আপনি যদি নারীদের কথায় আসেন, দেখেন আমি ব্যক্তিগতভাবে যখন সাংবাদিক ছিলাম, আমি পার্লামেন্টে বহুদিন গিয়েছি, পার্লামেন্টে কাভার করেছি, পার্লামেন্টে সাংবাদিকদের বসার জায়গা আপনিও বহুবার গিয়েছেন, হ্যাঁ, সেখান থেকে আমি সংসদ কাভার করেছি। আমার কাছে একটা চরম আক্ষেপের বিষয় ছিল যে এই পার্লামেন্টে আপনার সংরক্ষিত নারী আসনের নামে যারা সংসদে যান তারা বেশিরভাগই হচ্ছেন প্রভাবশালী রাজনৈতিক নেতার পরিবারের সদস্য, আত্মীয়, বেশিরভাগ বউ হন। হ্যাঁ, এর বউ, ওনার বউ, ওর 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 ওনার মামি, ওনার খালা, ওনার চাচি, ওনার ছেলের বউ, তাদেরকে নিয়ে এসে সংসদে আইন প্রণয়ন করার কাজে বসিয়ে দেওয়া হয়। তাদের না আছে খুব ভালো পড়াশোনা, না আছে শিক্ষাগত যোগ্যতা, না আছে জাতির কোনো সমস্যাকে অ্যাড্রেস করে সেটা সমাধান করার সামর্থ্য, না আছে কোনো ইনোভেটিভ আইডিয়া দিয়ে জাতিকে আপনার পথের দিশা দেখানোর। হ্যাঁ, তাদের একটা কাজ তারা খুব ভালো পারেন, যেটা এই যে হরপ্রসাদ শাস্ত্রী যেটা লিখে গেছেন, সেটা হচ্ছে আপনার তৈল দেয়া। তো সো আগামীতে যারা এই সংরক্ষিত নারী আসনে আপনার নির্বাচিত হয়ে আসবেন তারা কেমন হবেন, কিভাবে পারফর্ম করবেন এবং মহান সংসদে গিয়ে কিভাবে দায়িত্ব পালন করবেন, সেটা আসলে দেখার বিষয় আছে। আমি আশা করব আগের যে আপনার নেতিবাচক উদাহরণগুলো ছিল সেই উদাহরণগুলোকে পাশ কাটিয়ে এবারে যারা নির্বাচিত হবেন তারা হয়তো প্রকৃতপক্ষেই আইন প্রণয়ন এবং এই সংসদে আসলে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এবং কিছুটা হইলেও তৈল বিযুক্ত থাকিবেন, এটাই আমার প্রত্যাশা। আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাইছি, যে হলো গতকালকে আপনার কি বলে পহেলা বৈশাখের দিন আমরা দেখেছি যে চট্টগ্রাম এনসিবির নেতা হাসনাত আব্দুল্লাহ, উনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় গিয়েছেন এবং যখন ওখান থেকে বের হয়ে আসেন তখন উনি একটা মবের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে যারা তাকে বাধাগ্রস্ত করেছিল তারা ম্যাক্সিমামই যতদূর জেনেছি আমি ছাত্রদল অথবা যুব দলের লোক, এবং তারা ওনাকে প্রশ্ন করেছিল যে আপনি ফ্যাসিবাদের দোসরের বাসায় কেন আসছেন। তো আমরা জানি যে মঞ্জুর আলম সাহেব একসময় আওয়ামী লীগ করতেন, তারপর বিএনপিতে জয়েন করে মেয়র হয়েছিলেন, মেয়রের মেয়াদ পূর্ণ করার পর আবার বিএনপি ছেড়েও দিয়েছিলেন, কিছুদিন আবার আওয়ামী লীগেও জয়েন করেছিলেন, আবার 5ই আগস্টের পর উনি কিন্তু আবার বিএনপির রাজনীতি করেছেন, বিএনপির পক্ষে কাজ করার চেষ্টা করেছেন, অনেক প্রার্থীর জন্য মিছিল করেছেন, মিটিং করেছেন, খালেদা জিয়া অসুস্থ থাকাকালীন উনি মিলাদ মাহফিল করেছেন এবং তারেক রহমানকে ফুলের সম্বর্ধনা জানিয়েছেন। এগুলো সবই আপনি জানেন অতীত ঘটনা, এগুলি আমার মূল প্রশ্ন এখানে না। আজকে দেশ রূপান্তর পত্রিকায় একটা নিউজ দেখলাম, সেই নিউজে বলা হয়েছে যে মঞ্জুর আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এনসিপি হয়ে মেয়র প্রার্থী হচ্ছেন। তো কি বলবেন? না শোনেন, প্রথমত হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নাই। হ্যাঁ, একদম সহজ কথা। মঞ্জুর আলম সাহেব তার দল পরিবর্তন করার সাংবিধানিক অধিকার আছে, তিনি তার পছন্দ অনুযায়ী দলে যে নমিনেশন নিয়ে তিনি নির্বাচন করতেই পারেন, এটা তার অধিকার। কিন্তু সত্যি কথা বলতে কি আমার একটু খারাপ লাগে, ওই যে আমরা বলি না যে চর্মচক্ষে আপনার একটু বাধে আর কি। হ্যাঁ, যে এত দল পরিবর্তন, তাকে মেয়র হইতেই হবে, ক্ষমতার স্বাদ পেতেই হবে, সেজন্য তিনি
প্রতিনিয়ত দল পরিবর্তন করবেন, এটা দেখতে খারাপ লাগে। হ্যাঁ, খারাপ লাগে, কিন্তু কিন্তু আবার এটা আবার আইন বিরোধী নন, এটা আইন বিরোধী নয়, তিনি এটা করতেই পারেন। তার সাথে যদি অন্য কোনো দলের সমঝোতা হয়, কারোর সাথে তিনি আলোচনা করে যদি এই সিদ্ধান্ত নেন, হ্যাঁ, আমি তাতে দোষের কিছু দেখি না। কিন্তু খারাপ লাগে কি জানেন, যে আমি আসলে যে কোনো মূল্যে ক্ষমতাসীন হতে চাই, এটা 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 আসলে কষ্ট দেয়, পীড়া দেয়। হ্যাঁ, যে এটা হয়তো এই ক্ষমতার লোভটা হয়তো সংবরণ করাটা কিছুটা ক্ষেত্রেও হয়তো খুব প্রয়োজন, যেটা হয়তো মঞ্জুর আলম সাহেব করতে পারছেন না। এখন তিনি হয়তো নতুন প্ল্যাটফর্মে করার চেষ্টা করছেন, তবে তার বয়স হয়েছে, তিনি বর্ষিয়ান নেতা, তার প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু আবার তিনি একটা ভিন্ন প্ল্যাটফর্মে যাবেন, এটা আমার কাছে ভালো কিছু লাগে না। আর আরেকটা কথা আমি আপনাকে বলি, আমি এর আগেও একটা আলোচনা আপনাকে বলেছিলাম, দেখেন বাংলাদেশে যে ভয়ঙ্কর রকম মব সংস্কৃতি চলছে, আমি কিন্তু মব সংস্কৃতিকে আপনার খুবই সাম্যবাদী বলে মনে করি। যারা বাম রাজনীতি করে আপনি জানেন, তারা সাম্যবাদী শব্দের খুব ব্যবহার করে। সাম্যবাদী মানে হচ্ছে সবাই সমান, হ্যাঁ, মানে সবাই সমান ভাবে সবকিছু ভোগ করবে বা ভাগাভাগি করবে আর কি। আমার কাছে মনে হয় মব হচ্ছে সাম্যবাদী একটা অস্তিত্ব, এবং মব সবাইকে সবাইকেই তার পাওনাটা বুঝিয়ে দেবে। সেটা হয়তো আজ, কাল অথবা পরশু। আজকে যে মব করছে, আমি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তিনিও সেটা ফেরত পাবেন। কালকে যিনি করবেন, পরশু তিনি হয়তো তার ফলাফলটা হবে, পরশু না হলে তরশু হবে, কয়েকদিন পরও হবে। আমি মবকে সাম্যবাদী মনে করি, এবং আমি বিশ্বাস করি মব সবার পাওনা, সবার পাওনা সময় মতো একদম কড়ি কড়ি করে বুঝিয়ে দেবে। এটা আমার ধরেন একটা ধারণা। সেটা তার জন্য হয়তো আমাদের অপেক্ষা করা লাগতে পারে, আর কিছু না। আর জনাব মিনহাজ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটা মানে আপনার খুবই ইদানিং উচ্চারিত হচ্ছে, খুব কমন একটা প্রশ্ন দিয়ে আলোচনা শেষ করতে চাই। আপনি যদি একটু ছোট করে বলতে পারেন আর কি, তাহলে ভালো হয়। সেটা হলো যে এই যে নতুন সরকার, এ তো 2 মাস হয়ে গেল। এই 2 মাসে শুরুর দিকে আপনার সরকারের যে প্রত্যাশা ছিল, 2 মাস পরে এসে আপনার অনুভূতির কি কোনো পরিবর্তন হয়েছে? প্রত্যাশার কোনো ক্ষেত্রে কোনো ধরনের পেয়েছেন, হতাশ হয়েছেন? না, আমি আমি প্রথমত হচ্ছে আমি সরকারের সাফল্য কামনা করি। আমি আবার বলছি যে গণতন্ত্রকে নিয়ে একটা সরকার এসেছে, তাকে সময়ও দেওয়া উচিত এবং তাকে সহযোগিতাও করা উচিত। সেটা খুব সবার তরফ থেকেই করা উচিত। তবে দুটো জিনিস আমাকে খুব কষ্ট দিয়েছে, এখনো দেয়। একটা হচ্ছে আপনার, আমার কাছে মনে হয়েছে যে এই সরকার বিভিন্ন ধরনের জনতুষ্টিমূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকছে। আজকে ইনাকে কার্ড দেওয়া হচ্ছে, ওনাকে কার্ড দেওয়া হচ্ছে। আপনি কার্ড দিতেই পারেন, কার্ড দিতে পারেন, সহযোগিতা করতেই পারেন, কিন্তু সেটা একটা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জাস্টিফাইড স্ট্রাকচারে হতে হবে। যেমন ধরেন আপনি এই জেলার 10 জন কৃষককে কার্ড দিলেন, তাহলে অন্য জেলার 10 জন কৃষক কেন এই সময়ে কার্ডটা পাবে না? আপনি আজকে ঢাকা শহরের পাশে একটা জেলার একজনকে কার্ড দিলেন, তো একই সময় তো ওই কার্ড পাওয়ার অধিকার কুড়িগ্রামের একজন কৃষকেরও আছে। তা আমি বলছি যে হ্যাঁ, পাইলট প্রকল্প হচ্ছে, এটা যে জাস্টিফাইড ভাবে, শুধুমাত্র আপনার পপুলিজম আকারে মানুষকে দেখানোর জন্য না হয়ে জাস্টিফাইড আকারে সবার জন্য আপনার সমানভাবে প্রযোজ্য হয়, এমন প্রকল্প আসলে নেওয়া যেতে পারে বা চিন্তা করা যেতে পারে। কারণ আপনি যদি শুধুমাত্র বিভিন্ন জায়গায় থোক থোক করে যদি এই কাজগুলো করেন, তাহলে মানুষের মধ্যে অসন্তোষ বাড়বে। সেই অসন্তোষটা ঠেকাতে হলেও আসলে সমন্বিতভাবে পরিকল্পনা নেওয়া উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি সরকারের মধ্যে আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে নানা কিছুতে একটা সর্বগ্রাসী রূপ তাদের মধ্যে দেখা যাচ্ছে। যেমন ধরুন আপনি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথাই বলেন আর কি, হ্যাঁ, ক্রিকেট বোর্ডে বিএনপির পরিবারের এত মানুষ একসাথে এখানে যোগ দিয়েছেন। তারা কেমন পারফর্ম করবেন, ভালো করবেন না খারাপ করবেন, সেটা হয়তো পরে দেখা যাবে, কিন্তু এতগুলো বিএনপি পরিবারের পরিচালক এখানে অ্যাডহক কমিটিতে ঢুকলেন, এটা আমার কাছে ভালো লাগেনি। হয়তো আমার ভালো লাগে, সেটা অনেকেই একমত নন, আপনিও হয়তো একমত নাও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, এটা না করে যদি ক্রিকেটারদেরকে এখানে আরো আপনার রাখা যেত, জাতীয় সাবেক ক্রিকেটারদেরকে এখানে অ্যাকোমোডেট করা যেত, সংগঠন যদি অ্যাকোমোডেট করা যেত, তাহলে হয়তো ফলাফলটাও ভালো হতো এবং মানুষজনও সেটা একসেপ্ট করত। আপনি যখন সব বিএনপি নেতাদের পরিবারের সদস্যদেরকে এরকম পদে আপনি বসান, আমার কাছে মনে হয় এটাতে আপনার জন আস্থা কমে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়, এবং এই জন আস্থা কিন্তু ধীরে ধীরে কমে এবং একটা জায়গায় যে আপনার জমা হয়। তো এগুলো যদি আস্তে আস্তে জমা হতে থাকে, হ্যাঁ, সেটা কিন্তু এক সময়ে কিন্তু দল হিসেবে বিএনপির জন্য, বর্তমান প্রধানমন্ত্রীর জন্য খুব খারাপ একটা পরিণতি বয়ে আনতে পারে। তো
তো এগুলো আসলে একটু চেক দেওয়া যায় কিনা, আমি কেউ নয়, আমার কথা কে শুনবে, আপনার কথা কে শুনবে, হ্যাঁ আপনি বলতে পারি যে এগুলোর হয়তো ফলাফল হয়তো ভালো নয়, এই আর কি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন রাহাত মিনহাজের বিশ্লেষণ, প্রত্যাশা এবং বক্তব্য। আপনাদেরও নিশ্চয়ই কিছু চিন্তা আছে, মিলিয়ে নেবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।